তুমি যতই করো না কেন তুমি মানুষের মন পেতে পারবে না। কিন্তু তাই বলে কি চেষ্টা থেমে যাবে না? কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আপনারা হয়তো 500 টাকা দিয়ে একটা লিপস্টিক কেনেন যারা লক্ষ্মীর ভান্ডারকে ক্রিটিসাইজ করছে। রাজনীতিতে যারা আসে তারা কি শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে আসে? বিতর্ককে ভয় পেলে কি রাজনীতিতে নামতাম? জবাব তুমকো দেনা হোগা বরনা গদ্দি ছোড়না হোগা। আমার যুদ্ধ কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে নয়, সিপিএম এর বিরুদ্ধে নয়। আমি যাদবপুরের সিটটাকে সবসময় মমতাদির সিট বলে জানি। জার্নি অফ 1000 miles starts with a single step. যাদবপুর বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ। দ্য ওয়ালের খবরে শিলমোহর দিয়ে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী সায়নী ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের যুবনেত্রী এবং তারই সঙ্গে চর্চিত মুখ সায়নী ঘোষ। প্রথমেই শুভেচ্ছা, অভিনন্দন, প্রার্থী হয়েছেন, কিরকম লাগছে? নিজের প্রথম অনুভূতি কেমন ছিল? থ্যাংক ইউ, দারুণ অনুভূতি। আমি যাদবপুরের সিটটাকে সবসময় মমতাদির সিট বলে জানি। যে যখনই আমি প্রথম রাজনীতিতে আসি তখন আমাকে বলা হয় যে যেহেতু আমি নিজে যাদবপুরের বাসিন্দা, ওরা যে এই সিটটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এমপি হয়েছিলেন। তো আমার কাছে এটা খুব ইমোশনাল এটা জায়গা যে মমতাদি ভেবেছেন 1984, 2024, 40 বছর মমতাদি যে ভেবেছে যে এই সিটটা থেকে আমি কন্টেস্ট করতে পারি। আর যাদবপুর তো ভীষণ প্রেস্টিজিয়াস একটা সিট, নানান রকম মানুষ রয়েছে, একটা ইন্টেলেকচুয়াল ক্লাস রয়েছে, একটা ইন্টেলিজেন্সিয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো খুবই এলিট, কিছু জায়গা রয়েছে সেখানে আবার গ্রামও পাই আমি কিছুটা। সো ইটস লাইক আ বিউটিফুল মিক্সড ব্যাগ, ইউনো। তো আমার খুব ভালো লেগেছে, উৎসাহিত, এক্সাইটেড। দেখা যাক এবার কি হয়, ভালো হবে। 40 বছর আগে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, জয়লাভ করেছিলেন, কিন্তু তখন ছিল একদম ভরা বাম জমানা। একদম মানে বলা যেতে পারে তখন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি জয়লাভ করেছিলেন একজন মহারথীকে পরাস্ত করে। তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিগত 3টে নির্বাচন তৃণমূল জয়লাভ করেছে, একদম সাজিয়ে দেওয়া হলো যাদবপুর সভাকে। কোথাও কি মনে হচ্ছে যে বিশেষ সুবিধা পেলে? দেখো, একটা তো হচ্ছে যে আমি 3 বছর ধরে গোটা পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঘুরেছি। মানে এটা যারা আমাকে দেখেছে, আমার প্রোফাইল দেখে বা আমার কাজ দেখে, তারা বলতে পারবে। এটা তো সত্যি যে শাসক দলের সঙ্গে থেকে একটা ইলেকশন লড়া এবং বিরোধী পক্ষে থেকে একটা ইলেকশন লড়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। So this fight is nowhere equal to the fight that Mamata Banerjee had to fight in 1984. তখন তো এটা সিপিএম এর ব্যাস্টিয়ান, ওটা একটা অন্য জিনিস ছিল। তবে যে কোনো লড়াই তো কঠিন এবং কোনো লড়াইকেই সহজ হিসেবে দেখা উচিত না। মানুষের প্রত্যেকটা ভোট, জনগণের এক একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো নোবডি, নো পলিটিক্যাল পার্টি, সে শাসক দলে থাক কি বিরোধী দলে থাক, একটা ভোটও লাইটলি নেওয়া উচিত না। সায়নী ঘোষের রাজনীতিতে উত্তরণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 2021 সালে যোগদান, তৃণমূলের সেবারই প্রার্থী হয়ে যাওয়া, হেরে যাওয়ার পরেও যুব সভানেত্রী, তারপরে এবছরই লোকসভার প্রার্থী হয়ে যাওয়া। কাঁধে বেশি চাপ পড়ে যাচ্ছে না? না, কাঁধে চাপ, কাঁধ যোগ্য কাঁধ বলেই চাপটা দেওয়া হচ্ছে। সবার কাঁধে তো চাপ উঠতেও পারে না, না। ইউ নিড টু হ্যাভ ভেরি স্ট্রং, ইউনো, পাওয়ার টু ক্যারি হোয়াট রেসপন্সিবিলিটি ইজ বিং এন্ডাউড অন ইউ। তবে এই আবার তোমাকে আমি বলছি যে প্রথমবার যখন আমি দলে যোগদান করলাম, আমি কিন্তু মমতাদির কাছে কোনো টিকিট চাইনি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি চাও। আমি তো জানতামই না যে টিকিট চাওয়ার কোনো ব্যাপার থাকে। আমি বলেছিলাম আমি কাজ করতে চাই। দলের এত কঠিন সময় আমি বিজেপিকে, আই ওয়ান্ট টু ফাইট বিজেপি, আমি বিজেপির সঙ্গে লড়াইয়ে নামতে চাই, তাদের বিরুদ্ধে। মমতাদি নিজে থেকেই বলেছিলেন যে টিকিট দেব। তখন আমি অত্যন্ত পলিটিক্যাল একটা মানুষ, অভিনেত্রী হিসেবে আসানসোলের মাটিতে নেমেছিলাম এবং আমি সেই অর্থে কোনো সাপোর্ট পাইনি আসানসোলে। মানে কোনো লিডার ছিল না। সবাই, প্রত্যেক যারা যারা এমএলএ ছিলেন তারা নিজেদের ইলেকশনে ব্যস্ত ছিলেন। আমি আসানসোলে একদম জিরো থেকে শুরু করে যত ভোট আমি পেয়েছি, আসানসোলে একটা প্রায় -54-56,000 লোকসভা 2019-এ ওরকম একটা সিটে আমায় দেওয়া হয়েছিল। আমি মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন, আমি ছুটে ছুটে প্রত্যেকের বাড়ি গেছি এবং সেখানে একটা বিশাল সেগমেন্ট ছিল যারা হিন্দিভাষী, তাদের সাথে গিয়ে কথা বলা, কমিউনিকেট করা এবং জনসংযোগ, যেটা আমার ফোর্টে। আমাকে যেটা সবাই বলে যে সায়নীদি অত্যন্ত মানুষের কাছে যেতে পারে এবং মানুষ অ্যাকসেপ্টও করে আমাকে, এটা ইয়ে উনকা বরপ্পন হ্যাঁ। সবাই যেতে পারে কিন্তু আপনি কাকে অ্যাকসেপ্ট করছেন এটা তো মানুষের ওপর, না? তো ওটা হওয়ার পরে মমতাদিই বললেন, যখন খুবই কম মার্জিনে হেরে গেলাম, জিততে পারলাম না, তখন মমতাদি বললেন যে আমি জানি যে মানুষ তোমাকে খুবই ভালোবেসেছে, কিন্তু ইউ আর টু নিউ ইন পলিটিক্স। তুমি জানো না যে পলিটিক্সের মধ্যে থাকলে দলীয় জায়গা থেকে অনেক সাবোটাজিং হয়।
তো তুমি ভেবো না যে এটা তোমার হেরে যাওয়া, এটা দলের হেরে যাওয়া। তো অ্যান্ড দেন শি সেড যে আমি যুব সভানেত্রী ছিলাম, তারপর তো আর কোনো মেয়েকে আমরা সভাপতিত্বর দায়িত্ব দিইনি, সব ছেলেরাই ছিল, এবার মনে হচ্ছে যে একটা মেয়েকে দিলে ভালো, সো ওয়াই ডোন্ট ইউ স্টেপ ইন। ওটাও বিশাল পাওনা। এইবারও লোকসভার ক্ষেত্রে আমি কিন্তু কোনো টিকিট চাইনি, কারণ আমি বিশ্বাসই করি না এই কনসেপ্টটাতে যে আমাকে কিছু চাইতে হবে। আমি নিজেকে তৈরি করছি, দল যদি মনে হয় দল যেখানে আমাকে প্লেস করবে করবে। কালকে যদি মমতা ব্যানার্জি আমাকে ফোন করে আফটার ডিক্লারেশন আমাকে বলে যে সায়নী কোনো কারণবশত আমি পারছি না তোমাকে এবার লড়াতে, আমি খুব গ্রেসফুলি সেটা অ্যাকসেপ্ট করব। কারণ টপ লিডারদের অনেক কম্পালশন থাকে, কর্মী হিসেবে, তাদের জুনিয়র হিসেবে, সহ সৈনিক বলি তো আমরা নিজেদেরকে, সেটা হিসেবে আমার দায়িত্ব আছে টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের লিডাররা কোন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কি কি অব্লিগেশন। টপ লিডারদের কম্পালশন থাকে, এই কথাটা যখন বললে তখন তারই সঙ্গে তোমার সঙ্গে যারা রাজনীতিতে নেমেছিল তাদের এখন টিকিট না পাওয়া নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, বারংবার দলের বিরুদ্ধে অনেক মন্তব্য শোনা যাচ্ছে। এইটা নিয়ে কি বলবো? রাজনীতিতে যারা আসে তারা কি শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে আসে, যে এই যে টিকিট মিললো না, তুমি বলছো টিকিট না পেলেও এখনো যদি তুলে না হয় গ্রেসফুলি ছেড়ে দেবো, তারা কেন এটা ভাবতে পারেনি দলের কর্মী হিসেবে, সৈনিক হিসেবে? কি মনে হয়? দেখো, এটা তো টু ইচ ইজ ওন, মানুষ খাটে, কিছুর প্রত্যাশা নিয়ে খাটে, কিন্তু আমি ডে ওয়ান থেকে কোনো প্রত্যাশা ছাড়া রাজনীতিতে নেমেছি, কারণ আমি স্টুডেন্ট মনে করি নিজেকে। আমি 16 বছর অভিনয় করছি, 16 বছর আমার লেগেছে একটা অভিনেত্রী হিসেবে একটা পরিচয় পেতে, তাও খুবই কম, তুলনামূলকভাবে কম ছবি, কমার্শিয়াল ছবি আমি করি না, নিশ ছবি করি, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, আমি স্লো অ্যান্ড স্টেডিতে খুব বিশ্বাসী। এবং তোমাকে আমি বলি যে যখন আসানসোলে বাবুল সুপ্রিয় যখন আমাদের দলে চলে এলেন, এবং সেই সময়ও একটা কথা উঠেছিল বা একটা হাওয়া উঠেছিল যে সায়নী ঘোষ ইজ গোয়িং টু কন্টেস্ট ফ্রম আসানসোল, এবং কোনো এক স্তর থেকে আমাকে বলাও হয়েছিল, এক্স্যাক্টলি উপনির্বাচনেও বলা হয়েছিল, কিন্তু তারপরে যখন শত্রুঘ্নজিকে দেওয়া হয়, আমি কিন্তু কোনো দিন বেরিয়ে এসে যে আমি আসানসোলে এত খাটলাম, আমাকে কেন টিকিট দেওয়া হলো না, আমি ভাবিনি। আমি শুধু আমার কাজটা করেছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা, আমি নিজের কাজটুকু করি, বাকিটা তো ওপরে ঈশ্বর আছে, নেত্রী আছে, নেতা আছে, মানুষ আছে, দিল ডিসাইড। রাজনীতিতে তুমি নবীন হলেও দেখা যায় যে ভুরি ভুরি রাশি রাশি বিতর্ক রয়েছে। কোথাও গিয়ে এই যে বিরোধীরা রয়েছেন যারা, তারা এই যে এই বিষয়গুলিকে সামনে নিয়ে আসেন, সেই বিতর্কগুলোকে আবার চাগার দেন। লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছে, বিড়ম্বনার কারণ হবে না? দেখো, আমাকে নিয়ে যা যা কমেন্ট যারা যারা করছে, ধরো আমার কোনো সিনেমার যেটা অনেক বছর আগে একটা অভিনয় করেছি সেটার ক্লিপ বার করে সেটাকে ডিস্টর্ট করছে, 2015 সালের একটা মিম, যেটা 9 বছর আগের একটা মিম, সেটা নিয়ে মার্কেটে ঘোরাচ্ছে। তার মানে মানুষকে এটা বুঝতে হবে যে সায়নী ঘোষের ব্যাপারে আর নতুন কিছু পাওয়া যায়নি খুঁজে। আমি 3 বছর রাজনীতি করছি, কেউ যদি আমাকে বলে যে সায়নী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, সায়নী এসেই একটা সাংঘাতিক কিছু করে ফেলেছে নিজের জন্য, আই এম আ ভেরি সিম্পল পার্সন। আমার অত্যন্ত সিম্পল পরিবার, আমার 2 মাস আগে মা মারা গেছে, তোমরা জানো, আমি আর আমার বাবা, আর কেউ নেই আমার পরিবারে। তো আমার, এবং শুধু ডেকে পাঠায়নি, মানে আমার মনে হয় যে সব থেকে ইয়াংগেস্ট কোনো মহিলা রাজনীতি করে যে তৃণমূলে, তাকে ডাকা হয়েছে, এবং 11.5 ঘন্টার উপর আমাকে জেরা করা। ভেঙে পড়েছিলেন তখন? আমাকে দেখে মনে হয়েছিল, আমাকে দেখে বোধহয় ওনারা একটু ভেঙে পড়ছিলেন। বিতর্ককে ভয় পান? বিতর্ককে ভয় পেলে কি রাজনীতিতে নামতাম? আমাদের মধ্যে আরো অনেকে বলেন যে রাজনীতিতে এসেছি বাবা, আমাকে মানে এবার আমার নামটা গেল, এর থেকে যা করছিলাম বেটার। মিমি চক্রবর্তী বলেছেন যে আমার একটা যে মানুষের ভালোবাসা আমি পেতাম সেটা ডিভাইড হয়ে গিয়েছে, এখন পার্টি পলিটিক্স দিয়ে আমাকে বিচার করা হয়, এবং সেই ভালোবাসার ভাগ হয়ে গিয়েছে, যে মানুষ আমাকে এত জনপ্রিয়তা দিয়েছিল, আমাকে অ্যাকসেপ্ট করেছিল, সেইটা ভাগ হয়ে গেছে। কখনো মনে হয়নি এই বিষয়টা? ম্যাটার, দেখো মানে কুছ রীত জগৎ কি ऐसी है, हर एक सुबह की शाम हुई, तू कौन है तेरा नाम है क्या, सीता भी यहाँ बदनाम हुई। তো মানুষ কি বলছে এইসব ভেবে মহিলাদের স্ট্রাগল অন্যরকম হয়। তোমরা নিজেরা ছোট ছোট মেয়ে, তোমরা কাজ করছো, তোমরা বুঝবে ইট ইজ ফার মোর ডিফিকাল্ট ফর উইমেন। কিন্তু তাও মনে করি পশ্চিমবঙ্গ একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে বলে আমাদের জন্য অনেকটা ইজিয়ার সবটা। আর আমি যেদিন প্রথম যুব সভানেত্রী হয়েছিলাম, অভিষেককে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি কাজটা কি, আমি তো এগুলো জানি না, কি করতে হয়? বলেছিল কিছু করতে হবে না, চামড়াটা 21 ইঞ্চি মোটা করে নিও, এইটা যদি করে নিতে পারো, যদি গায়ে না লাগে, তাহলে নিজের পথে থাকতে পারবে, কাজ করতে পারবে। মমতা দি এত করে মানুষের জন্য, এত, পলিটিক্স ইজ এ ভেরি থ্যাঙ্কলেস জব। তুমি যতই করো না কেন তুমি মানুষের মন পেতে পারবে না, কিন্তু তাই বলে কি চেষ্টা থেমে যাবে? না। মানুষ ট্রোল করছে, খারাপ খারাপ কথা বলছে, তাই বলে কি দায়িত্ব থেমে যাবে? না। আমার যেটা কাজ আমি সেটা করবো, কে কি বলছে না বলছে ডাজন্ট ম্যাটার টু মি।
বক্তব্যে মহিলা কথার উপর জোর পড়ছে, মহিলা প্রার্থী হয়েছেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম একদম আইন করে দেওয়া হয়েছে, তারপর থেকেই দেখা যাচ্ছে যে মোদী সরকারের প্রতি একটা ভোটের প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়িয়ে দিয়েছেন। আবার দেখা গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে অনুকরণ করে বিজেপি একাধিক রাজ্যে তাদের নিজেদের মতো করে একটি করে প্রকল্প করেছেন। এই ভোটে নির্বাচনে মহিলাদের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার কোথাও কি প্রভাব ফেলতে চলেছে? দেখো, লক্ষ্মীর ভাণ্ডার না মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ অ্যানাউন্স করেছিলেন। বলেছিলেন আমি যদি ভোটে জিতি তাহলে অ্যাজ এ টোকেন অফ গিফট হিসেবে আমি আমার মা বোনেদের পাশে থাকবো। যারা ঠান্ডা ঘরে বসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ক্রিটিসাইজ করে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা না একটুখানি গ্রামে যান এবং সেখানে গিয়ে দেখুন, আপনারা হয়তো 500 টাকা দিয়ে একটা লিপস্টিক কেনেন কি 500 টাকা দিয়ে আপনার চুলের একটা শ্যাম্পু কেনেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারকে ক্রিটিসাইজ করছে। কিন্তু একটা গরিব ঘরে একটা 500 টাকা বা 1000 টাকার একজন মহিলার কাছে যে কি দাম হয় সেটা আপনি যতক্ষণ না তাদের কাছে পৌঁছবেন আপনি বুঝতে পারবেন না। ভাতা তো গোটা গোটা বিশ্বজুড়ে সবাই নানান রকম দেয়, সব পলিটিক্যাল পার্টি যারা শাসনে রয়েছে। আমাদের ওয়েলফেয়ার স্টেট, আমাদের গরিব জনগণ, তাদের জন্য তো আপনাকে ভাবতে হবে। ইউ ক্যানট গিভ এমপ্লয়মেন্ট টু এভরিবডি, ইউ ক্যানট, কিন্তু একটা অ্যাসিস্ট্যান্স থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য হাজার হাজার কোটি টাকা খরচা করছেন না, উনি সেই টাকাটা মা বোনেদের মধ্যে ডিসবার্স করছেন, এটা নিয়ে তো এত সমস্যা হওয়ার কথা নয়। এবং মহিলারা মমতাদির সঙ্গে আছেনই, এইটার জন্য আমাদের নতুন করে ডোল পলিটিক্স করতে হবে না। তো দিদির পাশে ছিলেন। আর বিজেপির যতটা বলে বেটি বাঁচাও বেটি পড়াও, ওনাদের অ্যাপ্লিকেশন নেই। ওদেরকে ওমেন রিজার্ভেশন বিল আনতে ওরা ভয় পাচ্ছিল এতদিন, মানে ওরা ওরা ভাবতেই পারে না যে মহিলাদের একটা ইকুয়াল রিপ্রেজেন্টেশন হবে। মমতাদি কত মহিলাদেরকে সাংগঠনিক দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, সংসদ হিসেবে পাঠানো, বিধায়ক হিসেবে পাঠানো, কাউন্সিলর হিসেবে পাঠানো। তো আমাদের তো কোনো বিল লাগে না মহিলাদের অধিকার দেওয়ার জন্য। শি জাস্ট গিভস ইট বিকজ শি ইজ দ্য ওয়ান। এই যে নিয়োগের কথা বলেন, এমপ্লয়মেন্ট দিতে পারবে না সরকার, নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং তার সঙ্গে দুর্নীতি তো একদম গোদের ওপর বিস্ফোরা। কোথাও গিয়ে এই লোকসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে হয়? দেখো, দুর্নীতির যে বিষয়টা আছে সবকিছু ইজ ইট ইজ টোটালি ওপেন টু আ লট অফ ইনভেস্টিগেশন। যদি দুর্নীতি হয়ে থাকে দুর্নীতির বিচার হবে, যারা যারা ভুল করেছে বা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, নেওয়া হয়েওছে। এমন না যে সবাই চুপ করে বসে থাকছে, দলীয় জায়গা থেকে নেওয়া হয়েছে, কেসেস গোয়িং অন। তো কেউ কিন্তু দুর্নীতিটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে না। যদি হয়ে থাকে ইটস গোয়িং টু বি পানিশড, বিচার হবে। এবং তুমি বলছো যে লোকসভা নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা, ভোট সবসময় না উন্নয়নের নিরিখে হয়, যে কে কথা দিয়েছিল আর কে কথা রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের যদি তুলনা করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, নরেন্দ্র মোদীও কথা দিয়েছেন, কিন্তু কথা রাখার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে। সো আই ডোন্ট থিঙ্ক যে একটা চাকরির ক্ষেত্রে দুর্নীতি বা একটা রেশনের ক্ষেত্রে দুর্নীতি, অবশ্যই এটা মানুষের মনে প্রভাব ফেলে, কারণ মানুষ তো মমতা দিকে আস্থা রাখে তার উপর যে দিদি সবকিছু ঠিক করবে। অ্যান্ড শি ইজ ট্রাইং অলসো, শি ইজ আইডেন্টিফাইং, শি ইজ ডুইং ইট। কিন্তু ওভারঅল ওনার একটা বিশাল কর্মকাণ্ড চলে, যেটা একটা 14 কোটি বঙ্গবাসীকে সবসময় সুরক্ষা দিয়ে যাচ্ছে। সেটা স্বাস্থ্যসাথীর মাধ্যমে হোক, সেটা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হোক, সেটা কন্যাশ্রী হোক। দেখো, কন্যাশ্রীর মতো প্রকল্প এগুলো গ্লোবালি রেকগনাইজড। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রাইজ দেয়নি কন্যাশ্রীর জন্য, ইউএন থেকে দেওয়া হয়েছে। আজকে কলকাতাকে সেফেস্ট সিটি বলা হয় মহিলাদের জন্য। কারা দিচ্ছে? কেন্দ্র দিচ্ছে। কার সরকার? বিজেপির সরকার। তারাই বলছে মহিলারা মমতাদির রুলে সিগনিফিকেন্ট মানে সুরক্ষিত নন। তো এই ন্যারেটিভগুলো ওনারা তৈরি করেন যাতে ওনাদের সুবিধা হয় ভোটে। কিন্তু পশ্চিমবঙ্গের নারীরা আদৌ সুরক্ষিত কি সুরক্ষিত না, তারা এম্পাওয়ার্ড কি এম্পাওয়ার্ড নয়, সেটা আমরা নিজেরা বুঝতে পারি, তারা নিজেরা বুঝতে পারে, এবং সেটারই প্রকাশ কিন্তু ভোটের বাক্সে হবে। টিকিট পেয়ে আপনার কণ্ঠে ছিল যাদবপুর নিজের মেয়েকে চাইবে। যাদবপুরকে আপনি কতটা চেনেন? কখনো যাওয়া হয়েছে? বারুইপুর, পশ্চিম, পূর্ব, ভাঙড়? কি বলছো? আমি যাদবপুরের মেয়ে। আমার মা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরি করতো, তার কেন্দ্র ছিল বারুইপুর। সেখানে ধপধপি থেকে শুরু করে যত যত জায়গা আছে, চম্পাহাটি বলো, মানে সব আমার ছোটবেলা থেকে আমার চেনা। আমি ট্রেনে করে যাওয়া আসা, দ্যাটস হোয়াই আই গট সো ইমোশনাল ওয়েন আই গট যাদবপুর। আমার নাচের স্কুল যাদবপুরে, আমার নিজের অ্যালমা ম্যাটার, আমার বেটার হাই স্কুল গল্ফ গার্ডেন্সে, যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুরে। আমি নাচ শিখেছি যাদবপুরে, টেবিল টেনিস খেলেছি ঢাকুরিয়া সিএলটিতে, গান শিখেছি যাদবপুরে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্রীর কাছে। আমি পাড়ায় সাইকেলে করে ঘুরেছি দিনের পর দিন। আই এম অ্যাবসলিউটলি যাদবপুর's ওন ডটার।
বারুইপুরের কোন ফলের বিশ্বজোড়া নাম রয়েছে, দেশজোড়া নাম রয়েছে? বারুইপুরে পেয়ারা বাগান তো আমি জানি ভীষণ ফেমাস। ফল চাষিদের জন্য কি ভেবেছেন, তাহলে কি করবেন? চাষিদের জন্য সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য প্রচুর নানান রকমের অ্যাডভান্টেজেস জায়গাতে তাদেরকে নিয়ে গেছে। আমাদের কৃষক বন্ধুও রয়েছে, সেটা তুমি জানো। তো মানুষকে কিভাবে বেনিফিট করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জানা রয়েছে। বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচন। উই আর ফাইটিং অ্যাগেনস্ট পিপল অ্যাজ ইন বিজেপি। আমার যুদ্ধ কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে নয়, সিপিএম এর বিরুদ্ধে নয়। আমার লড়াইটা বিজেপি ঘোষণা করেছেন ওখানে, তো কি হয়েছে? প্রার্থী তো ঘোষণা করতে হবে। ডেমোক্রেসিতে প্রার্থী ঘোষণা করলে কি করে হবে? অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রার্থী হয়েছেন ওখানে, কি মনে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে? ঠিক আছে, অনির্বাণ বাবু সিনিয়র লোক, উনি অত্যন্ত শিক্ষিত মানুষ এবং উনি ওনার মতো প্রচার করছেন। যাদবপুর মানুষরা বিচার করবে না যাদবপুর কাকে চায়। যাদবপুরের মানুষ তো সবসময় তৃণমূলের ওপর আস্থা রেখেছেন। এটা তো শুধু মমতা ব্যানার্জির জন্য, তার পরবর্তীকালেও কবির সুমন বলো, সুগত বসু বলো, মিমি চক্রবর্তী বলো, যাদবপুর বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে। তো আমি আশা করছি, আমি তো আর্মচেয়ার পলিটিশিয়ান নই। অনেকে বলে যে অভিনয় থেকে এসেছে আবার অভিনয় ফিরে যাবে, এরা তো গায়ে হাওয়া লাগাতে আসে। আমার মনে হয় না 3 বছরে আমি মানুষকে সুযোগ দিয়েছি সেটা বলার যে সায়নী ঘোষ গায়ে হাওয়া লাগাতে এসেছে। এই যে এই বিষয়টা বলে আমরা এটাই জনমত গ্রহণ করতে গিয়ে দেখেছিলাম যে যাদবপুরে এটা নিয়ে একটা দোলাচল রয়েছে সাধারণ মানুষের মধ্যে, যে মিমি চক্রবর্তী অভিনেত্রী প্রার্থী ছিলেন, আবার আপনি হয়েছেন মিমি চক্রবর্তীর পরে অভিনেত্রী প্রার্থী হয়েছেন। তো এইটা নিয়ে একটা দোলাচল রয়েছে যে আবার কি পাশে পাবো, একাধিক অভিযোগও কিন্তু রয়েছে যে পাশে পাইনি বা পাওয়া যায়নি তাকে। নানান অনেক কিছু চ্যুতি বিচ্যুতি থাকে, অনেক রকমের গ্যাপ থাকে। মিমি যখন সাংসদ হিসেবে এসেছে ও নিজের মতো চেষ্টা করেছিল কাজ করার, তবে মিমি সবসময় বলেছে যে আই এম অ্যান অ্যাক্টর। মিমি সবসময় বলেছে যে ফার্স্ট আমি কিন্তু অভিনেত্রী প্রথমে। কিন্তু সায়নী ঘোষ কিন্তু মানুষের কাছে অভিনেত্রীর থেকে বেশি এখন সভানেত্রী হিসেবে লোকে চেনে। অ্যান্ড আই এম নট গোইং টু কম্প্রোমাইজ অন দ্যাট। আমি জানি যে যাদবপুরের সিট মানে কি, আমি জানি যে একটা 543টা সাংসদের মধ্যে একজন সাংসদ হওয়ার কি মানে। কাজে আমি আশা করছি যে মানুষ এবার আমাকে, তো আপনি এরকম বলছেন ঠিকই, কিন্তু আমাকে রাস্তায় যারা দেখা হচ্ছে বা যারা ছুটে আসছে নিজে থেকে, আমাদের কর্মী সমর্থক না, মানে কর্মী নয়, এমনি নর্মাল লোকজন, তারা এসে বলছে যে উই আর ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাভ গট আ পলিটিক্যাল পার্সন দিস টাইম। সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন। আমি 3 বছর আগে রাজনীতিতে এসেছি, কিন্তু 3 বছরের মধ্যে মানুষের যেটা মনে হয়েছে যে আমরা একজন পলিটিক্যাল মানুষকে পেয়েছি, এইটাই আমার কাছে সার্থকতা। দ্যাটস অ্যাবাউট ইট। সংসদে গিয়ে এই যে যাদবপুর যদি কেন্দ্র থেকে নির্বাচিত হন, জনমত পান, জনসমর্থন পান, তাহলে সেখানে গিয়ে ছিনিয়ে আনতে হবে মানুষের জন্য প্রকল্প। অধ্যাবসায় কতদূর হলো? এই তো এরপরে তো সেই প্রক্রিয়া শুরু হতে পারে যদি সেই ম্যান্ডেট পাওয়া যায়। आग का दरिया है और डूब के जाना है। জার্নি অফ 1000 মাইল স্টার্টস উইথ এ সিঙ্গেল স্টেপ। কাজে মানুষ আগে পৌঁছে দিক, তারপরে পৌঁছানোর পরে উই উইল ক্রস দ্যাট ব্রিজ ওয়েন উই কাম টু ইট। সাংগঠনিক দায়িত্ব রয়েছে, আপনি যুবর সভানেত্রী, সংসদে যাবেন না কলকাতায় থেকে এই সাংগঠনিক দায়িত্ব? দুটোই করতে হবে, দুটো ইকুয়ালি গুরুত্বপূর্ণ। পার্লামেন্ট তো সবসময় হয় না, পার্লামেন্টে তো সেশন থাকে। তো ইটস নট লাইক যে আমাকে মানে 12 মাস আমার তো দিল্লিতে পড়ে থাকতে হয় না মানুষকে। সংসদীয় রাজনীতির জায়গায় সাংগঠনিক দায়িত্ব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ সংগঠন যদি না থাকে তাহলে মানুষের পাশে আপনি একা একজন সিঙ্গুলার পার্সন হয়ে ইউ ক্যানট রিচ ক্রোর্স অফ পিপল। তাই সংগঠন, এবং মমতাদির স্ট্রেংথই তো সংগঠন, অভিষেকের স্ট্রেংথ তো সংগঠন। তো অভিষেক নিজে একজন সাংসদ, কিন্তু উনি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। তো এই কাজ ভাগ বাটোয়ারা করে করতে হয়। আমাদের ছেলেপুলেরা দে আর অ্যাবসলিউটলি রেডি, তো কোনো অসুবিধা হবে না। পোশাক আশাক, চলন বলন, পায়ের চটিটাও খুব সম্ভবত একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণ ছাপ রয়ে গিয়েছে। আচ্ছা, অনুসরণ। তো এই যে যখন দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় 84 সালে প্রার্থী হয়েছিলেন, তখন তিনি বামেদের বিরুদ্ধে ছড়া কেটে কেটে প্রচার করতেন। এবছর রয়েছে স্টকে কোনো ছড়া? আমাদের তো ছড়া সবসময়ই থাকে। এবারের আমাদের যে স্লোগান, যেটা জনগর্জন সভা থেকে উঠেছিল, যে বাংলার গর্জন মানে বাংলা বিরোধীদের বিসর্জন, আমারগুলো শুনতে পাবে আস্তে আস্তে, দে আর ইন দ্য মেকিং। দেখো, আমরা তো এখন মমতাদির লড়াইয়ের শরিক, তাই আমরা, এবং আমি হিন্দিতেও প্রচুর দিই যে জবাব তুমকো দেনা হোগা বরনা গদ্দি ছোড়না হোগা, কে জবাব দো নরেন্দ্র মোদি, জবাব দো किसानों को जवाब दो, मजदूरों को जवाब दो, युवाओं को जवाब दो, जवाब तुमको देना होगा वरना गद्दी छोड़ना होगा। তো আমাদের লড়াই এই স্লোগানের ওপর ভর করেই চলছে, এবং তৃণমূলের কোর যে স্লোগান, যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো এবং এই লড়াইয়ের মধ্যে রয়েছি, তোমরা সহযোগিতা করছো, থ্যাংক ইউ। যাদবপুরবাসী আর পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে কি বার্তা দেবেন? বলবো যে আপনাদের বাড়ির মেয়ে, যাদবপুরের মেয়েকে পাশে পাবেন।
আপনি আশাবাদী নন, আমি আপনাদের থেকে অনেক বেশি আশাবাদী। মমতাদিকে যেই ভালোবাসা, যেই সমর্থন দিয়ে আপনারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এটা অত্যন্ত গর্বের বিষয় যে গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সে আমাদের রাজ্যের। সে নিজেকে নিজে মুখ্যমন্ত্রী তৈরি করেনি, পশ্চিমবঙ্গের মানুষ তাকে তৈরি করেছে, এবং লোকসভা যাদবপুরের মানুষ সর্বোপরি সর্বপ্রথম তাকে একজন সাংসদ হিসেবে পাঠিয়েছিল। আস্থা রাখুন, আপনাদেরকে আশাহত করব না। একেবারে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বললেন যুবনেত্রী এবং তারই সঙ্গে যাদবপুরের এবারে তৃণমূল মনোনীত প্রার্থী সায়নী ঘোষ। রাজনীতিতে বাগ্মী বক্তাদের গুরুত্ব কিন্তু আগাগোড়াই বেশি, এবং সায়নী ঘোষ যে একজন বাগ্মী বক্তা তা তো বলাই যায়। বাগ্মিতা দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন, সাধারণের মন জয় করেছেন। এখন যাদবপুরবাসীদের মন জয় করে আগামী দিনে লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারেন কিনা সেই দিকেই নজর। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী, দ্য ওয়াল, কলকাতা।